এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে আমার একটপিক প্রেগনেন্সি স্টোরি শেয়ার করতে যাচ্ছি। আর এটা শেয়ার করা আমার পক্ষে একদমই ইজি ছিল না, কারণ যার সঙ্গে এটা হয় একমাত্র সেই বোঝে। তো এই ব্যাপারগুলো মনে করাও মানে এতটা ইজি নয় আর কি। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা বানাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি সাহস করে উঠতে পারছিলাম না। তো আজকে নিজের মনকে একটা শক্ত করে নিয়ে আমি ভিডিওটা বানাতে বসেছি, কারণ আমার মনে হয় যে এই বিষয়টা সম্পর্কে সবার জানা উচিত। এই বিষয়গুলো নিয়ে সবাই খোলাখুলি আলোচনা করে না, তার ফলে অনেকেই এই বিষয়টা সম্পর্কে একদমই জানে না। আর যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না, যাদের এই একটপিক প্রেগনেন্সি নিয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই, তাদের কি হয়, তাদের সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে যায় তাহলে পরিস্থিতি একদম মানে ভীষণ খারাপ হয়ে যেতে পারে। মানে সব থেকে খারাপ কন্ডিশনে তার প্রাণও চলে যেতে পারে। হ্যাঁ, আমি একদম ঠিকই বলছি। যার একটপিক প্রেগনেন্সি হয় তার কিন্তু যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তার প্রাণও চলে যেতে পারে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করব, মানে যা যা বলবো সবকিছুই কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো। আমি কোনো ডক্টর নই, কোনো মেডিকেল পার্সন নই, সমস্তটাই আমার সঙ্গে যা যা হয়েছে তো তাই থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মানে আশা করি তোমাদের আমার এই এক্সপিরিয়েন্স শেয়ার করার ফলে তোমাদের অনেকের হেল্প হবে, যেটা আমারও একসময় হয়েছিল। আমার সঙ্গে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তার আগে পরে আমি বিভিন্ন ভিডিও দেখে নেট সার্চ করে অনেক কিছু জানতে পেরেছিলাম। তার জন্য আমার সঙ্গে যতটা খারাপ পরিস্থিতি হতে পারতো ততটা হয়নি। তো এবার এই যে বলছি একটপিক প্রেগনেন্সি, তো এই একটপিক প্রেগনেন্সি ব্যাপারটা কি অনেকে সেটা জানো না। তো আমি ছোট্ট করে একটু বলে নিই। তো আমাদের মেয়েদের শরীরে যে জরায়ু আছে, জরায়ু বা ইউটেরাস, সেই ইউটেরাসের দুদিকে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, ডান দিকে একটা আর বাঁ দিকে একটা। তো এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই কিন্তু আমাদের ডিম্বাণু এবং পুরুষের স্পার্ম দুটোর মিলন হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন হয়। তো এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এগ এবং স্পার্ম মিট করার পরে যে ভ্রূণটা তৈরি হয়, সেই ভ্রূণটা তারপর আমাদের জরায়ুতে গিয়ে ইমপ্ল্যান্ট হয়, অর্থাৎ জরায়ুর সঙ্গে গিয়ে চিপকে যায়। তো এই যে জরায়ুর সঙ্গে গিয়ে ভ্রূণটা চিপকে যায় এটাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন। তো কোনো কারণে যদি জরায়ুর মধ্যে ভ্রূণটা না গিয়ে অন্য কোথাও থেকে যায়, ফ্যালোপিয়ান টিউব হোক বা ওভারি হোক বা অন্য কোথাও থেকে যায়, তাহলে সেটাকে আমরা একটপিক প্রেগনেন্সি বলে থাকি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এই একটপিক প্রেগনেন্সিটা ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই হয়ে থাকে, যেটা আমার হয়েছিল। আর কি হয়, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বেবিটা গ্রো করতে পারে না, কারণ ওখানে অতটা জায়গা থাকে না যেটা জরায়ুর মধ্যে থাকে। আমাদের শরীরে জরায়ু একমাত্র একটা জায়গা যেখানে বেবি থাকতে পারে, বেবিটা যেখানে গ্রো হয়। তো ফ্যালোপিয়ান টিউবে যেহেতু ওখানে বেবিটা থাকতে পারে না, একটা নির্দিষ্ট সময় পরে যখন ওটা বাড়তে বাড়তে ওটার মানে টিউবের ধারণ ক্ষমতাটা একেবারে মানে মাত্রা ছাড়িয়ে যায়, তখন সেটা একটা সময় পরে টিউবটা রাপচার হয়ে যায়, অর্থাৎ টিউবটা ফেটে যায়। আর সেক্ষেত্রে যখন যদি টিউবটা ফেটে যায়, সেক্ষেত্রে বেবির মায়ের লাইফ রিস্ক হয়ে যায় আর কি। তো সেই বিষয়টা তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। এবার আমি আমার ঘটনায় আসি যে আমার সাথে কি কি হয়েছিল। তো আমি শুরু থেকেই বলছি আমার সাথে কি কি হয়েছিল। তো আমরা যেহেতু বেবি প্ল্যানিং করছিলাম, তো আমার পিরিয়ড মিস হওয়ার কয়েকদিন পর আমি টেস্ট করি, আমার মানে ইউরিন টেস্ট করি, তারপরে সেটা পজিটিভ আসে। আর এছাড়াও আমার কিছু সিমটমস দেখা যাচ্ছিল, যেরকম মাথা ঘোরানো, বমি ভাব। তো এগুলো কিছু সিমটমস হচ্ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি করে টেস্ট করি এবং টেস্ট করার পরে দেখি যে পজিটিভ আসে। তো হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, এই যে একটপিক প্রেগনেন্সির যে শুরুতে যে সিমটমসগুলো আছে, সেগুলো কিন্তু নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে একদম সেম, কোনো ডিফারেন্স নেই। তোমরা বুঝতেই পারবে না যেটা তোমার একটপিক প্রেগনেন্সি হয়েছে। তো যাই হোক, আমার ক্ষেত্রেও সেরকম হয়েছিল। তো আমি পিরিয়ডের মানে লাস্ট পিরিয়ডে 36 দিনের দিন আমি টেস্ট করি, আর ঠিক তার পরের দিনই অর্থাৎ 37 দিনের দিন আমি ডক্টরের কাছে যাই। তো ডাক্তারবাবু, ওখানে আমি কোনো রকম টেস্ট করিনি। তো আমি যে কিটে বাড়িতে টেস্ট করেছিলাম, সেই কিটের একটা ছবি তুলে নিয়ে গেছিলাম মোবাইলে, সেই ছবিটা ওনাকে দেখিয়েছিলাম। তো উনি সেই দেখেই বললেন হ্যাঁ পজিটিভ। তো তারপরে উনি বিভিন্ন মানে ওষুধ টষুধ দিলেন, তারপরে কিছু টেস্ট লিখে দিলেন। তো উনি বললেন যে 6 সপ্তাহ পর, অর্থাৎ 42 দিন পর আমার একটা আলট্রাসোনোগ্রাফি করাতে। তো তখন আমার চলছিল 37 দিন, অর্থাৎ 6 সপ্তাহ আমার চলছিল। তো 6 সপ্তাহ কমপ্লিট হয়নি। তো ডাক্তারবাবুরা নর্মালি 6 সপ্তাহ পরেই প্রথম যে আলট্রাসোনোগ্রাফি সেটা দিয়ে থাকেন। তো এই যে 6 সপ্তাহ বলছি, সেটা কিভাবে কাউন্ট করে যারা জানো না তাদের জন্য আমি বলে দিই। তো
তোমার যে লাস্ট পিরিয়ড থাকে সেই পিরিয়ডের প্রথম যে দিন, সেই দিনটাকে প্রথম দিন কাউন্ট করে, মানে 1 কাউন্ট করে আস্তে আস্তে সেটাকে আমরা 6 সপ্তাহ, মানে পুরো প্রেগনেন্সিটা এইভাবেই কাউন্ট হয়। তোমার লাস্ট পিরিয়ডের প্রথম দিনটা 1 ধরে এইভাবে 1 2 3 4 করে 36 37 আমি যেভাবে কাউন্ট করছি সেভাবে কাউন্ট হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে 6 সপ্তাহ পরেই আমি টেস্ট করব, মানে যেদিনই 6 সপ্তাহ কমপ্লিট হবে সেই দিনই আমি টেস্ট করব। কারণ আমি একটপিক প্রেগন্যান্সি সম্পর্কে আগেই আমি মানে বিভিন্নভাবে মানে সার্চ করেছিলাম, জেনেছিলাম, তো সেটা নিয়ে আমার একটা ভয় ছিল যে, তো সেই জন্য আমি প্রথমেই ভেবেছিলাম যেটা মানে আল্ট্রাসাউন্ডটা করাবো। তো ওখানে একজন আমাদের পরিচিত ছিল, তো উনি বললেন যে এত তাড়াতাড়ি করার দরকার নেই, 2 মাস পরে করালেই হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো আমি একটু বেশি টেনশন করছি, পজিটিভ ভাবি। তো এটা শুনে আমি একটু ডিলে করে দিলাম। তো তো ওষুধ নিয়ে বাড়ি গেলাম। তো ভাবলাম যে ঠিক আছে, আমি না হয় 7th উইক কমপ্লিট হলে তারপরে না হয় করাবো। তো এইভাবে বাড়িতে গেলাম। তো যেটা আমার প্রথম ভুল ছিল, আমার ওয়েট করা উচিত হয়নি, আমার 6 সপ্তাহ পরেই টেস্ট করা উচিত। তোমাদেরকে এখানে আমি একটা ছোট্ট সাজেশন দিতে চাইবো যে অনেকেই থাকে 2 মাস 3 মাস, অনেকে 4 মাস পর্যন্ত কোনো রকম ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগই করে না, আলট্রাসোনোগ্রাফি করে না। তো প্রথমে আলট্রাসোনোগ্রাফিটা করানো খুব প্রয়োজন এই একটপিক প্রেগনেন্সি দেখার জন্য, ঠিক আছে? তো যেটা আমি ভুল করেছিলাম, তো সেটা আমি তোমাদেরকে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব, যখনই তোমার প্রেগনেন্সি ডিটেক্ট হয় সেই ক্ষেত্রে তোমাদের ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার, এবং একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই উনি তো প্রেসক্রাইব করবেন, আর তোমাদেরও সেটা দেরি না করে করিয়ে নেওয়া উচিত। তো যাই হোক, সে আমি বাড়িতে আসলাম। তো ডাক্তারবাবু বলেছিলেন যে আমাকে একটু রেস্টে থাকতে, মানে সেরকম খুব বেশি ভারী কাজ টাজ করতে না। তো আমিও সেভাবেই চলছিলাম, ওষুধ নিয়মিত চলছিল। তো এরপর যখন আমার 6 সপ্তাহ 4 দিন, ঠিক আছে, তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু করাইনি। 6 সপ্তাহ 4 দিন যখন হয়, তখন আমার হালকা হালকা ব্রাউন ডিসচার্জ, মানে ব্লিডিং নয়, হালকা হালকা ব্রাউন ডিসচার্জ দেখা যায়। তো ওটা দেখে তো আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ছুটলাম ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বললেন যে আর্জেন্টলি একটা আলট্রাসোনোগ্রাফি করাতে হবে। তো মানে উনি একদম আর্জেন্টলি বলে দিলেন, ঠিক আছে। সেই দিন সেখানে আলট্রাসোনোগ্রাফি কোথাও মানে করা যাচ্ছিল না। তো ওখানে গেলাম, তো ওরা বললো যে আগামীকাল করতে। তো আমি আগামীকাল সকালে, তারপর মানে পরদিন সকালবেলা গেলাম আলট্রাসোনোগ্রাফি করতে। তো ওখানে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেটা আসলো সেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে খুব খারাপও যদি কিছু হয় সেক্ষেত্রে হয়তো বা মিসক্যারেজ হবে, বা মানে বেবিটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে বা এরকম কিছু একটা হবে। যেটা আমি মানে দেখলাম, সেই রিপোর্টটা দেখে আমি একদম মানে মানে কি বলবো, কি মানে কিছু বুঝতে পারছিলাম না। রিপোর্টে আমার বেবি দেখাই যাচ্ছে না, মানে আমার ইউটেরাসে কোনো বেবি নেই। তো সেখানে আমার রিপোর্টে দেখলাম যে নো জেস্টেশনাল স্যাক। তোমাদের দেখাচ্ছি রিপোর্টটা, দেখো এখানে দেখতে পারবে no gestational no definite gestational sac seen at present। তো এখানে জি স্যাক লেগেছে শর্টে। তো আমি ইউটিউবে আগে থেকে দেখে জেনেছিলাম যে জেস্টেশনাল স্যাক হলো এমন একটা জিনিস যেটা প্রেগনেন্সিতে সবার আগে অ্যাপিয়ার হয়। মানে তুমি যদি আল্ট্রাসাউন্ড করো তো সবার ফার্স্টে তোমার ওই জেস্টেশনাল স্যাক সেটাই অ্যাপিয়ার করবে। আমার ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে না। তো ওর ভেতরে বেবি কি দেখবো, আর 6 সপ্তাহে বেবির হার্টবিটও এসে যায়, আমি যেটা জানতাম। তো আমার ক্ষেত্রে তো স্যাকই দেখা যাচ্ছিল না, আর বেবি তার হার্টবিট তো দূরের কথা। তো যখন আমি আল্ট্রাসাউন্ড করি, তো উনি মানে যে টেকনিশিয়ান ছিলেন উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার লাস্ট পিরিয়ড ডেট ঠিক আছে? তো আমি বলছি হ্যাঁ ঠিক আছে। তারপরে বললেন যে ইউরিন টেস্ট পজিটিভ আছে? তো আমি বললাম হ্যাঁ পজিটিভ আছে, আমি পরশুদিনই একবার টেস্ট করেছি। তারপর আমার একটা সমস্যা হয়ে গেছিলো যে আমার ডাক্তারবাবু উনি ছিলেন না। উনি মানে গতকাল, মানে যেদিন উনি আমাকে লিখে দেন আর্জেন্টলি আল্ট্রাসোনোগ্রাফি করার জন্য, তার সেদিনই উনি নাকি চলে যান। তো উনি নাকি 3 দিন পরে আসবেন। তো ওটা শুনে তো আমার টেনশন। তো আমি ওখানে যে টেকনিশিয়ান থাকে, আল্ট্রাসোনোগ্রাফি টেকনিশিয়ান যিনি আমাকে করছিলেন আর কি, তো আমি ওনাকে বললাম যে দেখুন আমার ডাক্তারবাবু তো 3 দিন পরে আসবে, তো আপনি একটু বলে দিন যে আমার কি হয়েছে। আমি তো প্রচন্ড টেনসড ছিলাম, মানে প্রচন্ড মানে কিছু মানে বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশনে যে কেউ ভয় পেয়ে যাবে। তো উনি আমাকে বললেন যে এই যে রিপোর্টটা তোমাদের আরেকবার দেখাই,
উনি এখানে লিখিয়ে দিয়েছিলেন রিপোর্টে, আর মুখেও উনি বলে দিয়েছিলেন, উনি লিখে দিয়েছিলেন নো সিগনিফিক্যান্ট অ্যাবনর্মালিটি সিন, ইউপিটি অ্যান্ড ফলো আপ আফটার 3-4 উইকস। ইউপিটি অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে যদি পজিটিভ আসে তাহলে 3-4 সপ্তাহ পর আবার আমি ওনার সঙ্গে দেখা করি। তো এই কথা শুনে আমি বলি 3-4 সপ্তাহ পর মানে আরো 1 মাস, মানে তাহলে এদিকে আমার তো ইউরিন টেস্ট অলরেডি পজিটিভ, উনি আবার ইউরিন টেস্ট পজিটিভ টেস্ট মানে উনি আবার টেস্ট করতে বললেন যে যদি পজিটিভ আসে তারপরে তুমি 3-4 সপ্তাহ পরে আসো, মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না উনি কি বললেন। তো ডাক্তারবাবু তো ছিলেন না যে আমি ওনাকে রিপোর্টটা দেখাবো। তো আমার এক পরিচিত দাদা আছে, তো ওনার সঙ্গে ডাক্তারবাবু পরিচয় আছে, তো ওনাকে মানে আমার দাদাকে রিপোর্টটা দিলাম। তো ও হোয়াটসঅ্যাপে পাঠালো ডাক্তারবাবুকে, তো ডাক্তারবাবু পাঠালেন যে যা মেডিসিন চলছে সেগুলো কন্টিনিউ করার জন্য, আর 2 সপ্তাহ পরে আবার একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপিট করার জন্য। তো এই শুনে আরও টেনশনে পড়ে গেলাম যে 2 সপ্তাহ আমি কি করে কাটাবো। তো কিছু করার নেই, ডাক্তারবাবু যেহেতু বলেছেন, তো আবার বাড়িতে গেলাম। তো ওইরকমভাবেই আমার আরও 5-6 দিন চললো, 4 দিন 5 দিন চললো এরকম, মানে ওরকম ব্রাউন ডিসচার্জ আমার কন্টিনিউ হয়ে যাচ্ছে, কোনো বন্ধ হয়নি। তো আমি ভেবেছিলাম হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো ওই দেখে আমরা আবার গেলাম ডাক্তারবাবুর কাছে যে না আর থাকা যাচ্ছে না, তো 2 সপ্তাহ ওয়েট আর করতে পারবো না। তো ডাক্তারবাবুর কাছে আবার গেলাম, উনি বললেন যে তাড়াতাড়ি আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করাও 7 দিনের মাথায়। তো আমরা 5-6 দিনের দিন গেছিলাম, তো 7 দিনের দিন আরেকটা আল্ট্রাসোনোগ্রাফি করে ওনাকে দেখাতে বলেছিলেন। তো এবার আমরা ভাবলাম যে না এখানে আল্ট্রাসোনোগ্রাফি করাবো না, এবার কোচবিহারে গিয়ে করাবো। তো আগেরবার আমরা মাথাভাঙায় করিয়েছিলাম কারণ ওটা আর্জেন্ট ছিল, তো কোচবিহারে গিয়ে টেস্টটা করালাম। তো ওখানে তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কি প্রবলেম। তো আমি বললাম যে আমার এই প্রবলেম, আমার ওই ব্রাউন ডিসচার্জ হচ্ছে, এর মাঝখানে একদিন অল্প ব্লিডিংও হয়েছিল, কিন্তু খুব বেশি কিছু ব্লিডিং হয়নি, আর কোনো পেট ব্যথাও নেই। তো ওনাকে আমি বললাম, আমি এটাও বললাম যে 7 দিন আগে আমার একটা আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, তো সেখানে আমার কোনো স্যাক দেখা যায়নি, ইউটেরাসে আমার কোনো স্যাক ছিল না। তো তার জন্য ডাক্তারবাবু 7 দিন পরে আবার আল্ট্রাসোনোগ্রাফি করাতে বলেছেন, তার জন্য আমি আপনার কাছে এসেছি। তো ওনাকে ডিটেলসে আমি এভাবে খুলে বললাম। তো উনি বললেন আমার মানে আমার পেটের মধ্যে ওই যন্ত্রটা রেখেই উনি বললেন যে ইউটেরাসে তো এখনো স্যাক দেখা যাচ্ছে না। ওই কথা শুনে আমার মানে অবস্থা শেষ। আমি বললাম স্যাক দেখা যাচ্ছে না মানে, তখন অলরেডি আমার 8th উইক চলছে, মানে 7th উইক পার হয়ে 8th উইক চলছে, যেখানে 6th উইকে বেবির হার্টবিট চলে আসে। স্যাক 5th উইকেই ভিজিবল হয়, আমি অনেক নেট সার্চ করে যেটা দেখলাম যে 5th উইকেই স্যাক ভিজিবল হয়। সেখানে আমার 8th উইক চলছে, আমার কোনো স্যাক দেখা যাচ্ছে না, অর্থাৎ আমার কোনো প্রেগনেন্সি দেখা যাচ্ছে না ওখানে, ঠিক আছে। তারপরে আমি ওনাকে বললাম যে অন্য কোথাও নেই তো, মানে একটপিক প্রেগনেন্সি নয় তো। তো উনি বললেন যে একটপিক প্রেগনেন্সি কিনা সেটা দেখার জন্য টিভিএস করাতে হবে, অর্থাৎ ট্রান্স ভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি। অ্যান্ড উনি আমাকে যে এই লাইনটা বলেছিলেন এটার জন্য ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। উনি যদি আজকে, যেহেতু আমার প্রেসক্রিপশনে টিভিএস প্রেসক্রাইব ছিল না, উনি নিজ দায়িত্বে উনি আমাকে বললেন যে একটপিক প্রেগনেন্সি দেখতে গেলে কিন্তু টিভিএস করতে হবে, সেটা অ্যাবডোমিনাল মানে যেটা পেটের ওপর দিয়ে হয় আর কি আল্ট্রাসোনোগ্রাফি, সেটাতে সেটা ধরা পড়বে না। তারপরে উনি আমাকে বললেন যে যদি আপনি এগ্রি করেন, যদি আপনি রাজি হন তাহলেই আমি করব, নাহলে কিন্তু করব না। তারপরে আমি রাজি হয়ে গেলাম, কারণ ওই মুহূর্তে আর কোনো উপায় নেই, আরও আমার পক্ষে ওয়েট করা সম্ভব নয়। যদি আরও ওয়েট করতে গিয়ে আরও খারাপ কিছু হয়ে যায় তখন, যেহেতু একটপিক প্রেগনেন্সির ব্যাপারটা আমার মাথায় ছিল, তো ওনার কাছে সত্যি আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ উনি নিজ দায়িত্বে উনি আমাকে বলেছেন। অন্য কেউ হলে বলতেই পারতেন যে যেহেতু প্রেসক্রাইব করা নেই আমি কেন করবো, উনি আমাকে ছেড়ে দিতে পারতেন যে না তোমার কোনো স্যাক নেই, দেখা যাচ্ছে না, তুমি আবার 7 দিন পরে বা 2 সপ্তাহ পরে আসো, উনি এরকম বলতেই পারতেন। উনি সেটা করলেন না। ও হ্যাঁ, মাঝখানে উনি আমাকে এটাও জিজ্ঞাসা করছিলেন যে তোমার ইউপিটি অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কবে এসছে। তো আমি বলেছিলাম আমার 16 তারিখ, অর্থাৎ লাস্ট 16ই জুনে আমার ফার্স্ট পজিটিভ এসছে রিপোর্ট। আর সেদিন আমি টেস্ট করাতে গেছিলাম, আমার তারিখটা
হ্যাঁ, যেখানে রিপোর্টে আমি গেছিলাম 3 জুলাই, তার মানে কত দিন হয়ে গেছে, 16ই জুন কোথায় আর 3 জুলাই কোথায়। এতদিন ধরে আমার প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ দেখাচ্ছে, অথচ আমার ইউটেরাসে কোনো স্যাক দেখা যাচ্ছে না যেটার মধ্যে বেবি থাকে। তো যেখানে স্যাকই দেখা যাচ্ছে না সেখানে আর কি আশা করা যায়, মানে তো এরপর আমি টিভিএস করালাম এবং যা ভয় ছিল, যা সন্দেহ ছিল সেটাই হলো। আমার লেফট ওভারিতে একটা স্যাক দেখা যাচ্ছিল, সরি লেফট ওভারি বলছি কেন, লেফট ফ্যালোপিয়ান টিউবে একটা স্যাক দেখা যাচ্ছিল। যে স্যাকটা তোমাদের রিপোর্টটা আমি দেখাবো। তোমার রিপোর্টটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, দেখো ইমপ্রেশনে দেখো কি লেখা আছে। ইমপ্রেশনে লেখা আছে sac like structure of 4 weeks 5 days in left adnexa in between uterus and left ovary। অর্থাৎ আমার ইউটেরাস আর লেফট ওভারির মাঝখানে 4 weeks and 5 days এর একটা স্ট্রাকচার আছে, যেটা স্যাকের মতো দেখতে, মানে স্যাক লাইক স্ট্রাকচার। তো উনি বললেন যেটা হচ্ছে একটপিক জেস্টেশন, এটাও লেখা আছে, দেখতে পাচ্ছ। তো ওই রিপোর্টটা দেখে প্রথমত আমি একটু রিল্যাক্স হয়ে গেলাম যে না, ফাইনালি ধরা পড়লো আমার প্রবলেমটা কি, আমার প্রেগনেন্সিটা ঠিক কি, কোন পর্যায়ে রয়েছে সেটা ধরা পড়লো। তারপরে তো থাকবেই, মানে যখন থেকে আমার ব্লিডিং হচ্ছিল, ওই হালকা হালকা ব্রাউন ডিসচার্জ হচ্ছিল, তখন থেকে মনে তো একটা বলছিল যে না, কিছু একটা গন্ডগোল আছে, হয়তো বা বেবিটা আমার ঠিক নেই বা কিছু, তবুও মনের কোথাও না কোথাও একটা আশা থাকে। তো এই রিপোর্টটা দেখার পরে সেই আশায় আমার জল পড়ে গেল, আর কোনো আশা নেই, এই বেবিটাকে আমি কোনোভাবেই রাখতে পারবো না। এই রিপোর্টটা আমি বারবার পড়তাম, দিনে প্রচুরবার এই রিপোর্টটা আমি পড়তাম, যে এটা কি সত্যি বলছে, মানে আমি বিশ্বাস করতে পারতাম না যে আমার সাথে এটা হয়েছে। তোমাদেরকে আমি আমার আলট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখাচ্ছি। আলট্রাসোনোগ্রাফি মানে টিভিএস রিপোর্টটা, জানি না তোমরা দেখতে পারবে কিনা, তবু আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটু লাইট দিয়ে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হলো আমার বেবি। বেবি তো বলবো না, এটা অ্যাকচুয়ালি ভ্রূণ অবস্থায় ছিল, তবুও আমার কাছে বেবি। আর এইখানে দেখতে পাচ্ছ, আমি একটু লাইট দিয়ে দেখানোর চেষ্টা করি, তোমরা দেখতে পারবে এই যে এই মাঝখানে দুটো ছবি, দেখো মাঝখানে দুটো ছবি। এইখানে এই জায়গাটায় তোমরা খেয়াল করবে, এই জায়গাটা একটা কালো একটা দাগ আছে, মানে তোমরা দেখতে পারবে কালো মতো একটা দাগ, ওটাই হলো আমার বেবি। দেখতে পাচ্ছ একটা কালো ছোট্ট একটা দাগ, ওটাকে এখানে বড় করে দেখানো হয়েছে, ঠিক আছে। আমি একটু টর্চ দিয়ে নিয়েছি যাতে তোমরা বুঝতে, মানে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এইখানেও দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা হলো জরায়ু, এই যে এটা হলো আমার জরায়ু, তার এই দিকটায় দেখতে পাচ্ছ জরায়ুর মধ্যে আমার বেবিটা নেই, ওটা বাইরে আছে। তো এটাকে এখানে বড় করে দেখিয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এর ছবি আমার কাছে আছে। আমার অপারেশন করার পরে আমার হাজব্যান্ড ছবি তুলে রেখেছিল, তো সেই ছবিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি না। তো ওই রিপোর্টটা নিয়ে পরের দিন ডাক্তারবাবুর কাছে যাই। তো শুধু ওইখানে যাওয়ার পরিবেশটা অন্যরকম। ওইখানে ডাক্তারবাবুর কাছে যাওয়ার ওই জায়গাটায় অনেক পেশেন্ট থাকে, যেখানে প্রেগনেন্ট লেডি থাকে অনেক, তো ওদের দেখে ওই জায়গাটা ইমোশন কন্ট্রোল করাটা ভীষণ টাফ হয়ে যায়। তো ওই জায়গায় গিয়ে আমি মানে প্রচুর ভেঙে পড়েছিলাম যে এই বেবিটাকে আমি আর রাখতে পারবো না। এখানে অন্যান্য সবাই আছে, সবাই সবার বেবিটাকে হয়তো মানে চেক আপে এসছে,
সুন্দরভাবে বেবি ডেলিভারি হবে, যেটা আমার হবে না। ওই জায়গায় গিয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তো যাই হোক, ডাক্তারবাবুর কাছে আমি গেলাম। তো উনি বললেন যে তুমি কি দেখেছো তোমার রিপোর্টে কি আছে? কারণ ওখানে বসেই আমি কান্না শুরু করে দিয়েছিলাম। মানে উনি আমাকে জিজ্ঞেস করছিলেন ওখানে ঢোকার পরে, ওনার প্রথম কোশ্চেন ছিল যে তোমার কি কি প্রবলেম হচ্ছে। আমি তো রিপোর্ট দেখেছি, আমি তো জানি উনি কেন জানতে চাইছেন। তো আমি বলতে পারছিলাম না, আমি ভেঙে পড়েছিলাম ওখানে। তো উনি বললেন তুমি কি রিপোর্ট দেখেছো? দেখো এখানে তোমার এই বেবিটাকে আর রাখা যাবে না, তো এটাকে একটাই উপায়, সেটা হচ্ছে অপারেশন। আমি অপারেশনের কথা শুনে আমার পায়ের তলা থেকে জমি সরে গেল। আমি বললাম অপারেশন? মানে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, নেট সার্চ করেছি, তো ওখানে আমি দেখেছি যে ইনজেকশন, মেডিসিন এসবের মাধ্যমেও একটপিক প্রেগনেন্সিকে হ্যান্ডেল করা যায়, যদি সিচুয়েশন খুব খারাপ না হয়। আর আমার ক্ষেত্রে সিচুয়েশন এতটা খারাপ ছিল না, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম যে আমার মানে পেট ব্যথা হচ্ছিল না, তারপর হেভি ব্লিডিং বা মাথা ঘোরানো খুব বেশি সেরকম কিছু হচ্ছিল না। তো আমার মনে হচ্ছিল যে আমার হয়তো ইঞ্জেকশন দিয়ে বা কিছু দিয়ে ঠিকঠাক হয়ে যাবে। তো উনি যখন বললেন অপারেশন, আমি ওনাকে বললাম কেন মেডিসিন বা ইঞ্জেকশন দিয়ে কিছু করা যাবে না, অপারেশন কেন? তুমি বললেন দেখো তুমি যদি মেডিসিন বা ইঞ্জেকশন, মানে ইঞ্জেকশনের মাধ্যমে যেটা বলছো সেটা যদি করতে চাও, তাহলে তোমাকে এই ট্রিটমেন্টটা এখানে হবে না, তাহলে তোমাকে শিলিগুড়ি যেতে হবে। মানে আমি ওটা শুনে একদম, মানে আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম যে বেবিটাকে রাখতে পারবো না, কিন্তু অপারেশন করতে হবে তখনই। মানে উনি বললেন যে আজকেই অপারেশন করতে হবে, মানে আমি জাস্ট নিতে পারছিলাম না ব্যাপারটা, যে আমি কি হয়ে গেল। আমি তো অপারেশনের কথা ভেবে আসিনি, অপারেশন করাতে হবে। মানে সেই মুহূর্তে আমার জন্য ব্যাপারটা খুব টাফ ছিল। তো আমরা যদি আগে থেকে জানতাম যে এই ট্রিটমেন্টটা এখানে হয় না, মাথাভাঙায় বা কোচবিহারে কোথাও এই ট্রিটমেন্টটা হয় না, যে ইঞ্জেকশনের মাধ্যমে যে মানে প্রসেসটা আছে, মানে অপারেশন অ্যাভয়েড করে একটপিক প্রেগনেন্সি হ্যান্ডেল করার যে ব্যাপারটা আছে সেটা এখানে হয় না, সেটার জন্য শিলিগুড়ি যেতে হবে। এটা আমাদের আগে জানা ছিল না, জানলে হয়তো অন্যরকম ব্যবস্থা নেওয়া যেত। এখন ওই মুহূর্তে আমার হাতে কতটা সময় আছে আমি জানি না। আমার দেখা গেল আমার টিউব, যেখানে আমার বেবিটা আছে, টিউব আমার রাপচার হয়ে গেল, ফেটে গেল। আমি শিলিগুড়িতে কোথায় যাব, কোথায় খোঁজ খবর নেব, কিছুই জানি না ওই মুহূর্তে কি করব। তার জন্য বাধ্য হয়ে ডিসিশন নিলাম যে না, অপারেশনটা করাই। কারণ বেশি সময় গেলে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি আমার টিউবটা রাপচার হয়ে যায়, যদি ফেটে যায়, তখন কি হবে? তখন তো সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে। তাহলে তার চেয়ে বরঞ্চ এখানেই অপারেশনটা করিয়ে নিই। তো ডাক্তারবাবু বললেন যে আজকেই, উনি বললেন এক্ষুনি ভর্তি হয়ে যাও। আমি বললাম এক্ষুনি ভর্তি হয়ে যাবো? মানে আমি তো বাড়িঘর থেকে, মানে বাড়িঘর ওরকমভাবে ফেলে এসেছি, কীভাবে এসেছি, আমি তো প্রিপেয়ার হয়ে আসিনি। উনি বললেন এক্ষুনি ভর্তি হয়ে যাও। তারপরে ওনাকে একটু বললাম যে না, আমি সাবধানে যাব, সাবধানে আসবো, আমি একটু বাড়িতে গিয়ে আসি, তারপরে ভর্তি হব। তো উনি অনেক কিছু টেস্ট দিয়েছিলেন, ইসিজি, কিছু ব্লাড টেস্ট, অনেক কিছু টেস্ট দিয়েছিলেন, ওগুলো টেস্ট করালাম। আর ওই টাইমটা খুব টাফ ছিল, তখন আমাদের সাথে কেউ ছিল না, শুধু আমরা দুজন। কারণ আমরা তো অপারেশন করাবো বলে আসিনি, আমরা শুধু ডাক্তারবাবুকে দেখাতে এসেছিলাম যে উনি হয়তো কোনো ইঞ্জেকশন, মেডিসিন কিছু দেবেন, তারপরে হয়তো আমি ঠিক হয়ে যাব। অপারেশন করানোর কথা ভেবে আমি আসিনি। তো ওখান থেকেই আমি আমার মাকে ফোন করলাম বাড়িতে যে আমার অপারেশন করাতে হবে। তো তারপরে টেস্ট করালাম, টেস্ট করিয়ে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে আমি স্নান টান করলাম। তারপর ওখানে গিয়ে 3-4 দিন থাকতে হবে, ডাক্তারবাবু বলেছিলেন যে নার্সিংহোমে 3-4 দিন থাকতে হবে। তার জন্য ব্যাগ গোছালাম যে কী কী লাগবে, বেডশিট, আমার কিছু জামা কাপড় নিলাম। ওই মুহূর্তে না, মানে যার অপারেশন হবে সেই মুহূর্তে আমি নিজেকে মানে কুল করার চেষ্টা করছিলাম যে না রিম্পা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কারণ ওই মুহূর্তে তো আমার কাছে কেউ নেই, কোথায় কি আছে, কোথায় কোন জামা কাপড় আছে, ওগুলো তো আমাকেই গোছাতে হবে। এগুলো তো আমার হাজব্যান্ড জানে না। তো আমি
ওই মুহূর্তে নিজেকে বুঝিয়ে যাচ্ছি যে না রিম্পা, মাথা ঠান্ডা কর, কি নিতে হবে নার্সিংহোমে নিয়ে যান, না হলে কেউ নেই যে তোকে এটা গুছিয়ে দেবে। কারণ আমার হাজব্যান্ডকে বললো, মানে আমার অপারেশন হবে তখন ওকে আমি কিভাবে বলবো যে এটা ওখানে আছে, ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এর চেয়ে বরঞ্চ তুই নিজে গুছিয়ে নিয়ে যা। তো আমি গোছালাম, তারপরে আমার যে এখানে সোনার চেনটা ছিল তো সেগুলো খুলে রাখলাম। যে আমার মাথায় আসলো যে অপারেশন করানোর সময় তো এগুলো খুলে রাখতে হয়, তো এগুলো খুলে রাখলাম। তারপরে আমার এই জন্য আমি ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না, কারণ আমি জানি যে এগুলো মনে করা আমার জন্য ভীষণ টাফ। তখন না পর্যন্ত জল পেপাসা পাচ্ছিল, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিল, আর ওখানে কান্না করছিলাম, তার জন্য কান্না করলে তো আরও গলা শুকিয়ে যায়। তো ডাক্তারবাবু বলেছিলেন কিছু খাওয়া যাবে না, তো জলও খেতে পাচ্ছিলাম না। তো এইভাবেই সব কিছু বুঝিয়ে টুঝিয়ে নিয়ে নার্সিংহোমে গেলাম। তারপর ভর্তি হলাম। আর আমার বাড়ির থেকে আমার মা, আমার বোনেরও মাথা ভাঙায় বিয়ে হয়েছে, কিন্তু ও তখন ওই মুহূর্তে আমার বাড়িতে ছিল। তো কেউ যে মানে ওখান থেকে তো আসতেও টাইম লাগবে, তাই না? তো আমাকে একাই নিয়ে গিয়ে নার্সিংহোমে ওখানে একাই একটা বেডে বসিয়ে রাখলো। তারপর আমি একাই বসেছিলাম, আর ও গিয়ে বিভিন্ন ফর্মালিটিস করছিল, কারণ নার্সিংহোমে ভর্তির যে বিষয়গুলো থাকে তো সেগুলো করছিল। তো ওখানে বসেছিলাম অনেকক্ষণ। তার কিছুক্ষণ পরে আমার বাড়ি থেকে আমার মা, বোন ওরা এলো। তারপর আমাকে রেডি করা হলো, আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আর অপারেশন থিয়েটারে যখন আমাকে নিয়ে যাচ্ছিল, নিয়ে গিয়ে প্রথমে আমাকে ওয়েট করালো, তারপর অপারেশন টেবিলে তুললো, তারপর আমার পিঠে ইঞ্জেকশন দিল, হাতে স্যালাইন করলো, মানে এদিকে টানছে ওদিকে টানছে, আমার মনে হচ্ছে এদিকে হাত টানছে এদিকে ইঞ্জেকশন দিচ্ছে। আমি বললাম, আমার ওই মুহূর্তটা মনে হচ্ছিল যে হয়তোবা আমি আর বাড়ি ফিরতে পারবো না, কারণ জীবনে প্রথমবার আমার অপারেশন হচ্ছে। এর আগে আমার সেরকম কোনো অসুখ হয়নি, বা এরকম মানে নার্সিংহোমে হসপিটালে ভর্তি থাকার মতো কোনো সিচুয়েশন হয়নি। তো মানে এই যে আমাকে একবার ওয়েট করাচ্ছে, একবার আমার হাতে চ্যানেল করছে, আমার মানে অ্যানাস্থেসিয়া দিচ্ছে, এই যে বিষয়গুলো যখন হচ্ছিল, আমি তারপরে অপারেশন মানে টেবিলে যখন শুয়েছি, তখন আমার মনে হচ্ছিল যে আর হয়তো আমি বাড়ি ফিরতে পারবো না, কাউকে আমি দেখতে পারবো না। ওই সিচুয়েশনটা আমার জন্য ওয়ার্স্ট ছিল, একদম সবচেয়ে খারাপ। তারপরে যখন অ্যানাস্থেসিয়া দিয়ে দিল, ডাক্তারবাবু সবাই আমার সাথে গল্প করছিল, গল্প করে আমার মনটা আমার নন্যদিকে নেওয়ার চেষ্টা করছিল। তো ডাক্তারবাবু হঠাৎ করে একবার বললেন যে তোমার কি ব্যথা লাগছে? আমাকে কোথাও চিমকি দিলেন না কিছু দিয়ে আমাকে করলেন আমি জানি না, আমি জাস্ট ফিল করলাম যে আমার পেটে কিছু একটা হচ্ছে, বাট উনি কাটছেন না আমাকে চিমটি দিলেন শুধু, সেটা আমি বুঝতে পারিনি। বাট আমি বললাম যে না, ব্যথা লাগেনি, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার সাথে এটা হচ্ছে। তো তারপরে আমি কিছু জানি না, তারপরে আমার অপারেশন চলছিল। তারপরে একদম আমি চিল হয়ে গেছি, আমার কোনো টেনশন ছিল না। তারপরে একবার যখন অপারেশন স্টার্ট হলো, আমি যখন বুঝতে পারলাম যে আমার কোনো ব্যথা লাগছে না, তখন থেকেই আমি একদম মানে মানে আমার কোনো টেনশন ছিল না তখন। তারপর ডাক্তারবাবুরা ওরা নিজেরা গল্প করছিলেন, গল্প করতে গিয়ে ডাক্তারবাবু বললেন দিস ইজ দ্য স্যাক। আমি বললাম, ডাক্তারবাবু আমার স্যাক দেখতে পেয়েছেন? উনি বললেন, আমি বললাম তার মানে আমার স্যাক মানে আমার বেবিটা উনি দেখলেন, হয়তো বা উনি বার করছেন। আমি এগুলো মনে মনে ইমাজিন করছি, কারণ আমার তো চোখ বন্ধ, আমার চোখের উপর একটা পট্টি দিয়ে রেখেছিল। তো তারপরে নিজেরা বলছিলেন যে মানে ওনারা একটা টার্ম ইউজ করলেন, যে কার্নল কি একটা টার্ম ইউজ করলেন, ওই টার্মের ওই জায়গার মধ্যে আমার স্যাকটা ছিল। তারপর অপারেশন যখন হয়ে গেল, তো হওয়ার পরে ডাক্তারবাবু আমাকে বললেন যে তুমি কি দেখবে তোমার স্যাকটা? আমি বললাম যে হ্যাঁ দেখবো। তো ওখানে আমাকে দেখানো হলো। তারপর আমাকে দেখানোর পরে ওটা নিয়ে গিয়ে বাইরে দেখালো সবাইকে, মানে এটা আমি পরে জানতে পারি, তখন তো আমি জানতে পারিনি। তখন বাইরে যখন দেখালো,
তখন সবাই দেখেছে, আমার হাজব্যান্ড একটা ছবি তুলে রেখেছে ওটা, যে ও ভেবেছিল যদি মানে আমি দেখতে চাই তো আমাকে দেখাবে, তো সেই জন্য ছবি তুলে রেখেছিল। কিন্তু ও তখন জানতো না যে আমি অলরেডি আগে দেখে ফেলেছি। তো ছবি তুলেছে, ভালোই হয়েছে, আমি ওটা রেখে দেবো স্মৃতি হিসাবে। তো তারপর আমাকে বেডে নিয়ে এলো। বেডে নিয়ে আসার পর বেডে যেই আমাকে রাখলো, তারপর থেকে আমার অসম্ভব মাথা ঘোরানো আর বমি ভাব, খালি বমি ভাব হচ্ছে। তো সবাই মানে অনেকে বলছে যেটা অ্যানাস্থেসিয়ার জন্য হচ্ছে, অনেকে বলছে বিপি লো হয়ে গেছে সেই জন্য হচ্ছে। বাট আমার প্রচণ্ড মাথা ঘোরানো, প্রচণ্ড বমি ভাব। আমি জাস্ট মানে মানে যখন নর্মালি কারো বমি হয় তখন তো বুঝতেই পারছো যে পেটে কিরকম ভাবে টান দেয়। তো আমার একটা অপারেশন হয়েছে, ওই মুহূর্তে যদি আমার বমি ভাব হয়, শুধু ভাব না, আমার ভেতর থেকে সব বেরিয়ে আসলো। মানে আমার যেহেতু পেট খালি, আমার পেটে কিচ্ছু নেই, তো পেট থেকে তো কিছু পড়বে না, কিন্তু আমার নর্মালি বমির মানে ভাব হচ্ছিল, একদম তলপেট টেনে আসছিল ভেতর থেকে। তো প্রচন্ড ব্যথা লাগছিল তখন, মানে জাস্ট সদ্য অপারেশন হয়েছে, তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি 4 দিন হসপিটালে ছিলাম, নার্সিংহোমে ছিলাম। 4 দিনই আমার বমি ভাব আমার একদমই কমেনি, একদমই কমেনি। ওই বমি ভাব নিয়ে আমি 4 দিন ছিলাম, ওই বমি ভাব নিয়ে আমি বাড়িতে এসেছি। তো প্রথমে যখন শুনেছিলাম যে ডাক্তারবাবু বলেছিল যে 3-4 দিন পরে তোমার ছুটি হয়ে যাবে, আর 3 মাস পর থেকে তুমি মোটামুটি মানে একদম সুস্থ হয়ে যাবে। তা আমি ভেবেছিলাম 3-4 দিন পর থেকে, মানে যখন নার্সিং হোম থেকে আমাকে ডিসচার্জ করবে, বাড়িতে গেলে হয়তো আমি হাঁটাচলা করতে পারবো, আমি নর্মালি মানে কোনো কাজ করতে পারবো না, বাট নর্মালি নিজের কাজটুকু, নিজের খাওয়া দাওয়া এটুকু করতে পারবো। কিন্তু বিশ্বাস করো, আমি 8 দিন পর্যন্ত, মানে অপারেশন হওয়ার থেকে 8 দিন পর্যন্ত আমি নিজের কাজ, মানে খাওয়াটুকুও নিজের হাত দিয়ে নিজে করতে পারতাম না। বাথরুম যেতে গেলে পড়ে যেতাম, এরকম একটা ব্যাপার। তো কি বলে, তো আমার যে খাবারটা দেওয়া হতো, সেই খাবারটা আমাকে মা মেখে দিত, মেখে দিয়ে আমাকে চামচ দিত। আমি বিছানায় শুয়ে শুয়ে 8 দিন খেয়েছি, আমি উঠে বসতে পারিনি, এরকম অবস্থা খারাপ ছিল। 8 দিন পর্যন্ত আমি যা খেতাম বমি হয়ে যেত, যা খেতাম বমি হয়ে যেত। তো এর এত বমি দেখে ও আবার ডাক্তারবাবুর কাছে একবার দেখা করতে এসেছিল। ডাক্তারবাবু বলেছিলেন যে যে ওষুধগুলো দেওয়া হয়, যে অ্যান্টিবায়োটিক থাকে, তারপর পেন কিলার থাকে, তো এইগুলো দেওয়ার ফলে বমি ভাব হয়, এগুলো বন্ধ করলে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে প্রেশারটাও একটু লো আছে, তো সেই জন্য। আর হ্যাঁ, আমার টেস্ট একদমই ছিল না, ওই পেন কিলার অ্যান্টিবায়োটিক এগুলো খেলে নাকি মুখে টেস্ট চলে যায়। আমার টেস্ট মুখে একদমই ছিল না, জলও টেস্ট লাগে না, জলও একদম জঘন্য লাগতো, একদম চলে গিয়েছিল। ওই 8টা দিন আমার জীবনের সবচেয়ে খারাপ দিন গেছে, সবচেয়ে খারাপ দিন। আমি জলটা পর্যন্ত বসে খেতে পারতাম না, আমি শুয়ে শুয়ে জল খেতাম। তো গ্লাসে জল খেতে গেলে তো একটু উঁচু হতে হয়, তারপরে ছোট একটা বাটিতে বা ছোট একটা কাপে করে আমাকে জল দিত, যাতে করে আমি শুয়ে শুয়েই কোনো রকমের জলটা খেতাম আর কি। এইভাবে আবার 8টা দিন গেছে। তো এইভাবে কাটার পর এখন আমি, আমার অপারেশন হয়েছে জুলাইয়ের 4 তারিখ। আজ হলো তারিখ, আমি ভিডিওতে দিয়ে দেবো, আমার ঠিক মনে পড়ছে না। মোটামুটি 1.5 মাসের মতো হয়েছে। ডাক্তারবাবু বলেছেন যে 3 মাস একদম রেস্টে থাকতে, তো আমি ওরকম মোটামুটি রেস্টেই আছি, টুকটাক কাজ করি। তো এই গেল আমার এক্সপিরিয়েন্স। ও হ্যাঁ, তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে এই ব্যাপারে, যে আমার যে টপিক প্রেগনেন্সি হলো, তো আমি কি অনেকদিন ধরে ট্রাই করছিলাম যা বা হচ্ছিল না আমার বেবি? না, আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম না। আমার 3rd সাইকেলে আমি কনসিভ করে গেছি। যবে থেকে আমরা প্ল্যান করছিলাম, তার 3rd সাইকেলে আমি কনসিভ করেছি। আর ও হ্যাঁ, একটা কথা তোমাদের বলাই হয়নি, যে আমার যে টিউবটা আছে, লেফট টিউব, যে টিউবে আমার ওই বেবিটা ছিল, সেই টিউবটা কিন্তু কেটে বাদ দেওয়া হয়নি, কারণ আমার টিউব রাপচার হয়নি। আমি একদম মানে ঠিক কন্ডিশনেই ছিলাম। দেখো আমার স্ট্রাকচার, আমার বেবি স্ট্রাকচার এখানে দেখাচ্ছে 4 উইকস অ্যান্ড 5 ডেজ, ঠিক আছে, 4 উইকস অ্যান্ড 5 ডেজ। আর খুব ছোট ছিল আমার স্যাকটা সেই তুলনায়। মানে আমি তো ছিলাম 8th উইকে আমি চলছিলাম, কিন্তু 4 উইকস অ্যান্ড 5 ডেজ আমার বেবি ছিল, অর্থাৎ আমার বেবিটা ঠিকভাবে গ্রোই করেনি, যার জন্য আমি বেঁচে গেছি। যদি আমার বেবিটা 8th উইক পর্যন্ত, মানে 8th উইকের মতোই গ্রো হতো, তাহলে হয়তো বা আমার সিচুয়েশন মানে আরও আগেই খারাপ হয়ে যেত, অপারেশন আমাকে আরও আগে করতে হতো, হয়তো বা আমার টিউব কেটে বাদ দিতে হতো। আর যদি আমি আলট্রাসোনোগ্রাফি করতে আরও দেরি করতাম, যদি আমার সেদিনও আমার টিবিএস না হতো,
ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান, মানে যেটা ভ্যাজাইনাল ভেতর দিয়ে হয়, তাহলে হয়তো বা আমার এটা আরও অনেক পরে ধরা পড়তো, আমার টিউব রাপচার হয়ে যেতে পারতো। আর টিউব যদি একবার রাপচার হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রচুর ব্লিডিং হয়, ইন্টারনাল ব্লিডিং হয়। আর ব্লিডিং হয়ে তারপরে মানে লাইফ রিস্ক হয়ে যায় আর কি, মানে পেশেন্টকে তখন বাঁচানোই মুশকিল হয়ে যায়, এরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। তো আমি সেদিক দিয়ে লাকি মনে করব। আমি কোচবিহারে যার কাছে আমি আল্ট্রাসাউন্ড করতে গিয়েছিলাম, তিনি আমার কাছে এখানে ভগবানের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ তিনি যদি আমার সেদিন টিবিএসটা না করাতেন তাহলে হয়তো আরও 7 দিন, আরও 10 দিন, 2 সপ্তাহ ওয়েট করতে হতো। আর ততদিনে হয়তো আমার টিউব রাপচার হয়ে যেত। আর টিউব রাপচার হয়ে গেলে আমাকে তখন টিউবটা কেটে বাদ দিতেই হতো। আমার টিউবটা এক্ষেত্রে বাদ দিতে হয়নি, আমার টিউবটা মানে বাদ দেওয়ার মতো সিচুয়েশনে চলে যায়নি। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি একটাই সাজেশন দেবো যে যখনই তোমরা জানতে পেরেছো যে তোমরা প্রেগনেন্ট, তোমরা কনসিভ করে গেছো, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারবাবুকে দেখাও। আর যদি এরকম হয় যে আল্ট্রাসাউন্ডে কিছু দেখা যাচ্ছে না, ইউটেরাসে আসছে না, তখন অবশ্যই একটা টিবিএস করানো উচিত। কারণ অনেক সময় আল্ট্রাসাউন্ডে ক্লিয়ার আসে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আবারও বলছি, আমি কোনো ডক্টর নই, কোনো মেডিকেল পার্সন নেই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তোমরা তোমাদের রিলেটিভদের সঙ্গে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটা। আমি কোনোদিনও বলি না যে শেয়ার করো, আজকে বলছি প্লিজ শেয়ার করো। কারণ আমার এই একটা ভিডিওতে যদি একজন মানুষেরও উপকার হয় তাহলে মনে হবে যে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা সফল হয়েছে। কারণ এই ভিডিও বানানো আমার পক্ষে সত্যিই ইজি ছিল না, তবু আমি বানিয়েছি যে এই বিষয়টা সবাই জানুক, সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হোক। তো তোমরা যদি শেয়ার করো তবেই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্যটা সফল হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো টাটা।